আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে আবারও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট। এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এ তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে একটি উচ্চাভিলাষী বাজেট দিয়েছে সরকার। জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণ অসম্ভব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পর্যালোচনায় এসব কথা বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। দর্শক, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বেশিরভাগ ক্ষেত্রে অপারেটিং বাজেট যেটা, সেখানে একদিক থেকে ভালো কোনো ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যন্ত্রপাতি কিংবা টেকনোলজি এগুলো কেনার জন্য ব্যবহার হয়, সেগুলো কিনে এবং সেগুলো যদি ব্যবহার করার মতো দক্ষতাও তাদের দেওয়া হয় তাহলে কিন্তু সেটা উপকারে লাগে। শিক্ষার খাতে আরেকটা গুরুত্বপূর্ণ খাত, সেটা হচ্ছে সেখানে আমরা বাজেট এবং মোট বাজেট এবং জিডিপির অংশ হিসাবে যদি দেখি, এটাও কিন্তু সেই একই ট্রেন্ড গত বহু বছর থেকে চলছে। ১৬ সাল থেকে আমরা হিসাবটা দেখেছি, তার আগেও যদি দেখি এরকমই দেখা যাবে যে জিডিপির আকারে এটা কমছে। ২০১৬ রিভাইজ বাজেটে যেটা ছিল ১.৭৯%, সেটা কিন্তু ২০২৫-এর ১.৬৯%। আর বাজেটের আকারে সামান্য একটু বেড়েছে গত বছরের তুলনায়। কিন্তু আমরা যদি অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে তুলনা করি, প্রায় ৩৮টা স্বল্পোন্নত দেশ, তাদের মধ্যে যদি হিসাব করি ২০১৬ থেকে ২০০৩ পর্যন্ত, তাহলে আমরা তৃতীয় নিম্নতম দেশ আর কি, যেখানে কিনা এই আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা কম হচ্ছে। এবং ৩৩টা এলডিসি কিন্তু তাদের শিক্ষা খাতে বরাদ্দ হয় ২% কিংবা তার চেয়ে বেশি এই সময়কালে ছিল। এবং আরেকটা বিষয়, আমাদের যে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আগামী বছরই শেষ হবে, সেখানে কি বলা আছে যে ক্রমান্বয়ে ২% থেকে ২০১৯-এ ২% থেকে বরাদ্দ বাড়িয়ে ২০২৫-এ ৩.৫% করতে হবে। কিন্তু সেটার আমরা অর্ধেকের মতো রয়েছি। তো সেটা আগামী বছরের মধ্যে কিভাবে পূরণ করব, সেটা তো একেবারেই সম্ভব নয়। একটা বিষয় যে কতগুলি পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে, যেগুলো শিক্ষার জন্য উপযোগী, খুব একটা উপযোগী না, বিশেষ করে যেগুলো রাজস্ব পদক্ষেপ, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের যে গুলার উপরে সেখানে ভিএটি চলছে বা দেওয়া হয়েছে। এগুলো তো আসলে আজকাল তো অনেক মধ্যবিত্ত পরিবার থেকেও কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকে। তো এবং এই ভিএটির চাপটা কিন্তু শিক্ষার্থীদের পরিবারের উপরেই যে পড়ে, এটার বিবেচনা করা প্রয়োজন। আরেকটা হচ্ছে যে ব্যক্তি খাতের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোর কর্পোরেট ট্যাক্সও কিন্তু 15% 2025-এ করা হয়েছে। এবং এই কর্পোরেট ট্যাক্সটা কমানো যেতে পারে 15 থেকে 10%, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন বিষয়, যেমন কলমের উপরে ভিএটি দেওয়া হয়েছে, এটা
15% VAT, এটা তো শিক্ষার্থীরা ব্যবহার করে এবং শিক্ষার্থী সব ধরনের শিক্ষার্থীরা এগুলো এটা অব্যাহতি দেওয়া যেতে পারে। একটা দর্শক এতক্ষণ দেখছিলেন সিপিডির বাজেট পরবর্তী পর্যালোচনার কিছু অংশ। বাজেট অনেকটাই বাস্তবমুখী ও সময়োচিত হয়েছে, তবে তা বাস্তবায়নের জন্য সময়ের তুলনায় বেশি দক্ষতার পরিচয় দিতে হবে। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উন্নয়ন সমন্বয়ের চেয়ারপারসন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান একথা বলেন। কিছু কর প্রস্তাব পুনর্বিবেচনার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, উচ্চাভিলাষী প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা বাড়তি চাপ তৈরি করতে পারে। ধন্যবাদ জানাতে চাই যে IMF এর চাপ থাকা সত্ত্বেও কৃষিতে যে তারা ভর্তুকি বা বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে, কৃষির পাশাপাশি জ্বালানি ক্ষেত্রেও ভর্তুকি খানিকটা বাড়ানো হয়েছে এবং এই জায়গাটাতে আমার মনে হয় যে যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছে বাজেট প্রণেতারা। 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবের পরদিন বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্য। প্রতি বছর বাজেট ঘোষণার পরপর বেশ কিছু পণ্য ও সেবার দামে পরিবর্তন দেখা যায়। বাজেট প্রস্তাবনায় পরবর্তী অর্থ বছরের জন্য কিছু পণ্যের শুল্ক ও কর হারে পরিবর্তন আনা হয় বলে দামের ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন দেখা যায়। তবে এবারের চিত্র ভিন্ন। করে ছাড়ের প্রস্তাবের পরও বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। অন্যদিকে যেসব পণ্য শুল্ক আগের চেয়ে বাড়ানো হয়েছে সেগুলোর দাম বেড়ে গেছে। বর্তমান মূল্য পরিস্থিতি যেটা কিছুটা আছে অস্বাভাবিক। যেমন আপনার এই যে কাঁচা বাজার, গতকালকে বাজার হয়েছে, আজকে কাঁচা বাজার হুড়ুর করে সব কিছু দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা সবজি 10 টাকা 20 টাকা বেশি। টমেটোর কেজি ছিল যেখানে 50 টাকা 60 টাকা, সেটা এখন 80 থেকে 100 টাকা 120 টাকা। পরিমাণে একটু যখন নিতাম 2 কেজি হতো, এখান থেকে 1 কেজি নিতে হবে। কাস্টমার নাই, সামনে ঈদ, মানুষে যাই কিনে অল্প স্বল্প কিনে, এই জন্য বেচা বিক্রি কম। দর্শক এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বরিশালের বাজারগুলোতে বাজেট ঘোষণার কি প্রভাব দেখতে পাচ্ছেন আমাদের সামনে তুলে ধরবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। আসলে বাজেট গতকালকে সংসদে পেশ করার পরপরই কিন্তু একটি উত্তাল অবস্থা সারা দেশের নয়, বরিশালেও। তবে বরিশালে যে বিষয়টি লক্ষণীয় আমরা দেখতে পেলাম যে কাঁচা বাজারের যে বিষয়টি সবসময় সাধারণ মানুষের বিশেষ প্রয়োজন থাকে, সেই জায়গা থেকে কিন্তু তেমন প্রভাব পড়েনি। কিন্তু ধূমপান, সিগারেট থেকে শুরু করে অন্যান্য যেই পণ্যগুলো রয়েছে, আমরা গতকালকে রাতেই কথা বলেছিলাম, ইলেকট্রিক পণ্য সামগ্রী যারা বিক্রি করছেন সেগুলোর উপরে কিছুটা প্রভাব পড়ছে। অর্থাৎ বাজেট পাস হবার আগেই কিন্তু এই সব পণ্যের উপরে যে প্রভাবটা পড়েছে। আর বরিশালের যে বাজার রয়েছে খাদ্যদ্রব্যগুলো, সেখানে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব আমরা লক্ষণীয় নয়। গত সপ্তাহে যেভাবে দাম ছিল, এই সপ্তাহে আমরা সেই একই দাম দেখেছি। খাসির মাংস 1100 টাকা কেজি, গরুর মাংস সেই 780 থেকে 800 টাকা কেজি। এছাড়াও যে পেঁয়াজ, আলু, আদার যে দাম সেটি অবরুদ্ধ রয়েছে। তবে কুরবানিকে সামনে রেখে দোকানিরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মশলার দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। বরিশালে কিন্তু খুচরা বাজারে এলাচ 4500 থেকে 4600 টাকায় বিক্রি হচ্ছে। সেখানে জিরার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে কেজিতে আরো 50 টাকা। সুতরাং এখন কিন্তু 950 থেকে 1000 টাকা মতো জিরা বিক্রি হচ্ছে। তো আসলে বাজেট ঘোষণার পর বরিশালে অন্যান্য খাদ্যদ্রব্যের দাম গত বছরও যেভাবে বেড়েছিল, এবছর এখন পর্যন্ত, অর্থাৎ মানে ঘোষণার পর এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি। যেই প্রভাবটি পড়েছে সেটি হচ্ছে যে ধূমপান কিংবা ইলেকট্রিক সামগ্রীর উপরে গতকালকে থেকে আমরা লক্ষ্য করেছি। আর বরিশালের এছাড়াও খাদ্যদ্রব্য যেগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত রয়েছে। সাথী, বরিশাল থেকে ছিল এই আমার কাছে তথ্য। ধন্যবাদ। ঈদুল আজহার তারিখ নির্ধারণের সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেলে টেলিফোন ও ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। ফলে আগামী 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে, আর 15 জুন পবিত্র আরাফাত দিবস।
ঈদের সড়কের উপর এবং অনুমোদনহীন কোনো পশুর হাট বসলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সড়কে যাতায়াতের ক্ষেত্রে এবং হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। হাসিল বেশি নেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুবাহী গাড়িতে ব্যানার লাগাতে হবে। সমন্বয় কমিটি প্রতিটি হাটে কাজ করবে জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে পুরো হাটকে নজরদারির মধ্যে রাখা হবে। হাটের যে স্থানে লেনদেন হবে, বেচাকেনা হবে, সেখানকার নিরাপত্তা এবং এরপরে বিকৃত টাকা নিয়ে গরুর মালিক তারা যে এখান থেকে চলে যাবেন সেটি নিরাপত্তা, নিরাপদে বেচাকেনা হতে পারে সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, সিভিল পুলিশ থাকবে। এছাড়া ড্রোন প্যাট্রোলিং এর ব্যবস্থা করা হয়েছে। সকল হাটে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। খেলা খবর। রাজধানীতে অনুষ্ঠিত হলো জয় বাংলা ম্যারাথন 2024 প্রতিযোগিতা। হাতিরঝিলে ভোর 5টায় শুরু হয় এই প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের 3,500 দৌড়বিদ এতে অংশ নেয়। 3 ঘন্টা 40 মিনিটে 22 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা। সকাল 9টার দিকে হাতিরঝিলে ম্যারাথন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।